আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আমি সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, ভিডিও বানাই। কিন্তু আজকের এই ভিডিওটি আমার একান্ত ব্যক্তিগত যে অভিজ্ঞতা সাম্প্রতিক সময় হয়েছে এবং এই অভিজ্ঞতার আলোকে মনে হচ্ছে যে বিষয়টি আপনাদের জানানো দরকার। আমরা যারা এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি এবং মোরাললেস আমাদের দেশে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে টেলিফোনে কথা বলা লোকজনের সংখ্যা খুব বেশি। টেলিফোনের বিল এভয়েড করার জন্য আমরা ভাইবার ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, মেসেঞ্জারে কথা বলি। তারপর যারা আইফোন আছেন তারা আইফোনের ফেস টাইমে কথা বলেন। ফলে এই আলাপ আলোচনাগুলোর সংক্রান্ত যে অ্যাপস আমাদের সকলের টেলিফোনে আছে, বিরাট অংশের। এমনকি আ অনেক ভিক্ষুক যারা আছেন তারাও হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলেন। তো এখন এই সকল সামাজিক মাধ্যমকে ব্যবহার করে যে সকল ভয়ানক এবং ভয়ঙ্কর প্রতারণা হচ্ছে এবং সেই প্রতারণার ফলে আমার আন্দাজ করছি আমি যে আগামীতে খুন খারাপির সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, হঠাৎ করে একজন আমাকে টেলিফোন করলেন। লেখা আ ওসি কক্সবাজার। হোয়াটসঅ্যাপে যখন আসলো, সঙ্গত কারণে আমি টেলিফোন ধরলাম। তো তিনি টেলিফোন করে বললেন যে, "কেমন আছেন ভাই?" আমি একটু আহত হলাম যে সঙ্গত কারণেই যারা পুলিশের কর্তা ব্যক্তি, হোয়াটসঅ্যাপে তো আমার নাম দেখা যায়। তো সরকারি কর্মকর্তা যারা আছেন তারা বিনয়ের সঙ্গে কথা বলেন। ভাই তো প্রশ্নই আসে না, স্যার বলেন বা যারা সচিব পদমর্যাদার যারা লোকজন আছেন যারা স্যার বলতে চান না, তারা আকার ইঙ্গিতে মহোদয় এইভাবে কথা বলেন। কিন্তু সরাসরি একেবারে আপনজন না হলে ভাই কেমন আছেন? ভাইয়ের কথা মনে পড়ে কিনা? ইত্যাদি কথাবার্তা সাধারণত বলেন না। তো তিনি বললেন যে, "ভাই কেমন আছেন?" তা আমি বললাম, "জি ভাই ভালো আছি।" তো বলল যে, "আ আপনার টেলিফোনটা নিয়ে একটা সমস্যা হয়েছে।" আমি বললাম, "কি সমস্যা?" বলে যে, "আপনার এই টেলিফোনটা পুলিশের টেলিফোনের সঙ্গে এড হয়ে আছে।" তো আমি জাস্ট অনেকটা থতমত খেয়ে গেলাম। বলে যে, "আপনার যে পুলিশের যে একটা টেলিফোনের গ্রুপ আছে, পুলিশ হেডকোয়ার্টারে টেলিফোনের গ্রুপ আছে, সেই গ্রুপের সঙ্গে এড হয়ে আছে এবং আপনি এই গ্রুপ থেকে যদি না বের হন তাহলে আ যেকোনো ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন।" তো এটা আমার নজরে আসলো। তো আমি ১ম একটু থতমত খেলাম। আমার মাথায় আলো না। তো আমি বললাম যে, "আ কিভাবে? আমার টেলিফোন তো সবসময় রেকর্ড হয়। তারপরে সবাই পুলিশের নজরদারিতে থাকে। তো পুলিশের গ্রুপের মধ্যে যদি যায়, তাহলে তো যাকে বলা হয় আ এটি পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাকে জানাবে। তো পুলিশ হেডকোয়ার্টার থেকে যারা ফোন করবেন তারা তো অনেকে আমার পরিচিত, আমাকেও তারা চিনেন। কিন্তু কক্সেসবাজারে এটা যাবে কেন? বা কক্সেসবাজারের ওসি আমাকে এই টেলিফোনটা করবেন কেন? তো বলল যে, "এটা আমার উপর দায়িত্ব পড়েছে। আ এটা আ আপনি সম্ভবত আ কখনো কক্সবাজারে আসছিলেন এবং কক্সবাজারে আসার সময়টিতেই এই গ্রুপটা হয়ে গেছে। এদের অনেকগুলো গ্রুপ আছে। তো এই কক্সবাজার পুলিশের গ্রুপের মধ্যে আপনার টেলিফোনটা ইনক্লুড হয়ে গেছে। ভেরি স্মার্ট।" তা আমি কনভিন্স হয়ে গেলাম। কনভিন্স হওয়ার পরে আমি এখন কি করতে পারি? তো কি করতে পারি? তো বলল যে, "আপনি এখন আমাকে কতগুলো গাইডলাইন দিলেন যে এই ভাবে এই কাজগুলো করেন।" তো আমি বললাম যে, "ঠিক আছে, আমি আপনাকে আবার ফোন দিচ্ছি ৫ মিনিট পরে। আমি একটু ব্যস্ত আছি।" তো এর মধ্যে আমি ফোন রেখে একজন পুলিশ কর্তার সাথে কথা বললাম। তো তিনি আমাকে যেটা বললেন যে, "এটা একটা প্রতারক চক্র। এরা আপনাকে যে লিঙ্কে যেতে বলে, সেই লিঙ্কে আপনি ঢুকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনের অ্যাক্সেস তারা নিয়ে নেবে এবং আপনার এই ফোনের মাধ্যমে যে সকল তথ্য, ডাটা, উপাত্ত রয়েছে, এগুলো সব তারা নিয়ে নেবে। আপনার ছবি, আপনার WhatsApp এর মেসেজ, আপনার ব্যক্তিগত যা কিছু ফোনের মধ্যে আছে নিয়ে নেবে এবং আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেটার পাসওয়ার্ড সহ এই বিকাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে, সেই টাকা লেনদেন তারা করতে পারবে। তো যাই হোক, আমি মানসিকভাবে আ
স্থির হলাম এবং সেই ভদ্রলোক আবার আমাকে টেলিফোন করলেন। তো আমি তাকে বললাম যে, "আপনি যে আ ফোন করেছেন, কাকে ফোন করেছেন?" তো বলল যে, "আপনাকেই ফোন করেছি।" তো আমি বললাম যে, "আমি কে? হু ইজ আই অ্যাম?" তো বলল যে, "আপনি কে? আপনি জানেন?" তো আমি বললাম যে, "আপনি কি আমার নামটা শুনেছেন? গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য?" তো বলল, "স্যার শুনেছি।" তো আমি বললাম যে, "আপনি আ হোয়াটসঅ্যাপে তো আমার ছবি ভেসে ওঠার কথা এবং আমার একজন ওসি হিসেবে আমার নাম এবং আপনার ছবি তো আপনার চেনার কথা। কিন্তু আপনি যেভাবে ভাই, ভাই হিসেবে কথাবার্তা বললেন, মনে হচ্ছে যে আপনি আ প্রতারণা করছেন।" তো আমি এইরকমভাবে বলার সঙ্গে, সঙ্গে তিনি ফোনটা রেখে দিলেন। এই গেল ১ম ঘটনা। ২য় ঘটনা হলো একইভাবে আবার মাস ৬ পরে আরেকজন তিনি নিজেকে সাব ইন্সপেক্টর পরিচয় দিলেন এবং একই রকম কথা পুলিশের নাম ব্যবহার করে কক্সবাজার পুলিশের এসআই আ তো তিনি এবার আমাকে স্যার বললেন। "রনি স্যার বলছেন? এই ঘটনা করতে হবে।" যাই হোক আমি তাকে ওইভাবে সুন্দরভাবে ম্যানেজ করলাম। ম্যানেজ করার পরে আবার আ কয়েকদিন পরে দেখা গেল যে আরেক লোক টেলিফোন করছে। "ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন?" "জি ভালো আছি।" "ভাই আমাকে চিনতে পারছেন?" আমি বললাম যে, "না।" মিজান ভাই আমার নাম মিজান।" আমি কই, "মিজান কে?" বলে, "আমি পুলিশের এসবির সাব ইন্সপেক্টর।" তো আমি বললাম যে, "আপনার সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হয়েছিল?" তো বলল যে, আ আ "আপনার পাসপোর্ট ভেরিফিকেশন এর সময় আমি গিয়েছিলাম এবং আপনাকে এত উপকার করলাম।" তা আমি বললাম যে, "আমার তো পাসপোর্ট হয়েছে সেই কত আগে ৮০ র দশকে। তো ৮০ র দশকে মিজান নামে কোনো সাব ইন্সপেক্টর যদি আমার পাসপোর্ট করে থাকে তার তো এখন বেঁচে থাকার কথা নয়। আ বয়স ভারি নুজো হওয়ার কথা। আপনি রং নাম্বারে টেলিফোন করেছেন। আপনি আ কাকে ফোন করেছেন?" বলল, "আমি আপনাকেই ফোন করেছি।" তো আমি বললাম যে, "আমার নাম গোলাম মাওলা রনি।" বলল, "তাতে কি হয়েছে?" তিনি বললেন যে, "তাতে কি হয়েছে?" তা আমি বললাম যে, "আমি সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি।" তো বলল যে, "তাতে কি হয়েছে? আপনি তো একজন সাবেক সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তো আর না।" মানে এরকম একটা ভাব-টাব দেখালেন। তো আমি বললাম যে, "আপনি কি জন্য ফোন করেছেন?" তো বলল যে, "আমার ৳১,০৫০ লাগবে। আমি এখানে খুবই একটা বিপদে পড়েছি।" তো আমি বললাম যে, "ঠিক আছে, আমি ৳৫০,০০০ দেব। আ আপনি আসেন। আমার অফিসে আসেন বা আপনার কোনো সহকর্মীকে আপনি পাঠান।" আমি তার সঙ্গে আসলে বার্গেনিং করতে চাইলাম না। এর কারণ হলো টেলিফোনে বার্গেনিং করতে গেলে সে নিরাপদ দূরত্ব থেকে অন্য একটা নম্বর থেকে আপনাকে ১০ টা বাজে কথা বলে দিল। তো ১০ টা বাজে কথা বলে দিল এবং সারাদিন আপনার এই কারণে মন খারাপ থাকলো। তারপরে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে, "ঠিক আছে অসুবিধা নাই। আপনার এসপিকে, আপনার ডিআইজিকে অসুবিধা নেই। আপনি বিপদে পড়েছেন। আমি সাহায্য করব। তাদেরকেও বলে দেব। আপনি এখন ফোন রাখেন।" তো সে অবস্থায় সে ফোন রাখলো। এখন আমি তাকে আবার চেক করলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা। তো দেখা গেল যে প্রতারক এবং সে স্বীকার করল। সে প্রতারক স্বীকার করল যে, "হ্যাঁ, আমি টেলিফোন করেছিলাম। আমি পুলিশের কেউ নই।" তাহলে বোঝার চেষ্টা করুন যে বর্তমান জমানাতে প্রতারণাটা কোন পর্যায়ে চলে গেছে যে একজন সাধারণ মানুষ এবং সেদিন দেখলাম দুর্নীতি দমন কমিশনের নাম ব্যবহার করে, তাদের পোশাক ব্যবহার করে প্রতারণা করে এবং এই গ্রুপটি একেবারে দুর্নীতি দমন কমিশন অফিসে পর্যন্ত চলে এসেছে। এরপরে আরেকজনকে দেখলাম যে এক মহিলা সে পুলিশের এসপি পরিচয় দিয়ে সে প্রতারণা করছে এবং পুলিশ হেডকোয়ার্টারে তার ছবি আছে, গেছে এই ধরনের ছবি-টবি সে এআই দিয়ে বানিয়ে তারপরে শেষে সে প্রতারণা করছে। তো কাজেই আ আপনারা যারা আমার দর্শক আছেন, সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ যে যখনই কোনো সমস্যা এরকম আসবে, আ সেটা সমন্বয়কের নাম নিয়ে আসুক, পুলিশের নাম নিয়ে আসুক, মন্ত্রীর নাম নিয়ে আসুক, ছাত্রলীগ, যুবলীগ যে নাম নিয়ে আসুক প্রথমত আপনি ভয় পাবেন না। দ্বিতীয়ত স্থিরভাবে কথা বলুন। তৃতীয়ত আপনি ফোনটা রেখে আবার আ তাকে ফোন করুন বা তার ফোন আ আপনি কল রেকর্ড করুন। কল রেকর্ড করার পরে আপনি মাথা ঠান্ডা রেখে কথা বলতে থাকেন। এরপর কোনো অবস্থাতেই ভয় পাবেন না, প্রতারিত হবেন না এবং আ আপনার যারা পরিচিত লোকজন রয়েছে, সেটা সামরিক হোক, বেসামরিক হোক, আমলা হোক, রাজনীতিবিদ হোক, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করুন। কিন্তু টেলিফোনে দ্বন্দ্ব, বিবাদ, ফ্যাসাদে যদি আপনি জড়ান, এরা আপনার টেলিফোনকে নিয়ে যেভাবে আ টার্গেট করে অনেক কিছু করার চেষ্টা করছে, একই সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য তাদের কাছে রয়েছে। এবং আপনি যদি তাদের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়ান, তাহলে তারা
আপনাকে আপনার পরিবারকে টার্গেট করতে পারে। এর কারণ হলো সময়টা বড়ই অসময়। সময়টা বড়ই বেহায়া। সময়টা বড়ই দুঃসময়। এখানে মারাত্মক কিছু ঘটে গেলে আপনি এই মুহূর্তে আসলে কারোরই সহযোগিতা পাবেন না। আ আপনি নিরাপদ আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। কিন্তু যদি সত্যিকার অর্থে বিপদে পড়ে যান, রাতারাতি ডাকার সঙ্গে, সঙ্গে সেই পুলিশের 999 এ ফোন করবেন। থানাতে গিয়ে আপনি সঙ্গে, সঙ্গে পুলিশ পাবেন, কোনো টহল পুলিশকে। র্যাবে আগে টেলিফোন করলে যেভাবে সহযোগিতা পাবেন, এটি এখন সম্ভব নয়। বড়জোর একটা জিডি এন্ট্রি করতে পারবেন, ওই পর্যন্তই ওটা ফ্রিজে থেকে যাবে। কাজেই আপনাকে আপনার নিজস্ব মেধা দ্বারা, যোগ্যতা দ্বারা, প্রজ্ঞা দ্বারা আপনার নিরাপত্তা বিধান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।